এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আবহাওয়া ডিজিটাল মিডিয়া খেলাধুলা আলোচনায় আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং খেলা, সেটা হচ্ছে কিক বক্সিং। বক্সিং হয়তো অনেকেই দেখেছেন, অনেকে হয়তো জানেন, যারা আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবে হয়তো দেখেছেন। কিক বক্সিং একটা এমন খেলা যেসব দেশে এগুলো খুব প্রচার থাকে, সেখানকার ছেলেমেয়েরা এগুলো নিয়ে খুব একটু মেতে থাকে। আমাদের দেশেও কিক বক্সিংটা দিন দিন প্রচার পাচ্ছে, এবং কিক বক্সিং এবং সাবাতে এটা একই, মানে সম্ভবত একই খেলার দুরকম নাম। যাই হোক, আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে আজকে পেয়েছি আমাদের বর্ধমান শহর, শুধু নয়, ওনার একটা বর্ধমান শহরের বাইরে, আমাদের রাজ্য এবং রাজ্য স্তরের বাইরেও ওনার একটা এই কিক বক্সিং নিয়ে ওনার একটা নাম আছে, কারণ উনি সর্বভারতীয় প্রতিযোগিতায় গেছিলেন। এবং আমাদের বর্ধমানের আমাদের একটা খুবই এটা সৌভাগ্য যে আমরা আজকে আমাদের সেই ইমরান কায়ুমকে আমাদের স্টুডিওতে পেয়েছি। আমরা ওনার কাছ থেকে এই কিক বক্সিং সম্বন্ধে সংক্ষেপে শুনবো। ওনাকে স্বাগত জানাই। নমস্কার। এই আচ্ছা, ইমরান কায়ুম, আপনার কাছে প্রথমেই জেনে নিই, এই যে কিক বক্সিং আর সাবাতে দুটো কি একই খেলা? সাভাতে হচ্ছে আপনার ফ্রেঞ্চ কিক বক্সিংকেই সাভাতে বলে। আচ্ছা। এটা ফ্রান্সে মানে জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য এই টেকনিকটাকে মানে নতুনভাবে তৈরি করা হয়েছিল। যে বক্সিংয়ে শুধু হাতের ব্যবহার হয়, পাঞ্চের ব্যবহার হয়। এই সাভাতেতে আপনার পায়েরও ব্যবহার হবে। পায়ের ব্যবহার এই কারণে হবে, দেখুন তখন তো জাহাজ একটা ছোট জায়গা, তো ওইখানে জলদস্যুরা বিভিন্ন অস্ত্র নিয়ে আক্রমণ করত। সেই সময় হাতে অস্ত্র থাকতো, আর অস্ত্রর সঙ্গে মোকাবিলা করার জন্য যে আপনার মানুষ যে ঘুষি চালাবে, তো ঘুষি থেকে পায়ের রিচটা অনেক বেশি হয়, আপনার হাতের থেকে পায়ের যে দূরত্বটা বেশি কভার হয়, জোরটাও বেশি। হ্যাঁ। তো এই সাভাতে কিক বক্সিংয়ে 70% পায়ের ব্যবহার করা হয়, আর 30% আপনি হাতের ব্যবহার করতে পারেন না। এটা কি ক্যারাটের কোনো অংশ? এটা ক্যারাটের কোনো অংশই না, যোগ হয়েছে বা কিছু? না, এটা বক্সিংয়ের বললাম, ওই 30% ধরুন বক্সিংয়ের যে পাঞ্চ আছে, জ্যাব, ক্রস, হুক। বক্সিংয়ে যেমন হাতে আপনার গ্লাভস পরা, এটা কি? এটাকে হাতে গ্লাভস পরা হবে প্রপার। আচ্ছা, কিক বক্সিং আপনি এটা এলেন কীভাবে কম বয়স থেকে? এটার প্রতি ভালোবাসা, অনুপ্রেরণা, শেখা কীভাবে হলো? না, আমি স্কুলে প্র্যাকটিস করতাম। আমাদের স্কুলে এটা আমরা তখন একটু মুয়াই থাই নিয়ে প্র্যাকটিস করতাম। কোন স্কুলে? আমার ক্যালকাটা HS ক্যালকাটা থেকে দিয়েছিলাম, ক্যালকাটা পার্ক সার্কাস মডার্ন হাই স্কুল। তো এখানে কলকাতায় এগুলোর প্রচলন আছে, বক্সিং, কিক বক্সিংয়ের। তো তখন মুয়াই থাই প্র্যাকটিস হতো স্কুলের মধ্যে। মুয়াই থাই বলতে আপনার ওই আমাদের এলবো আর নি, এই দুটো ইউজ হবে মুয়াই থাই। প্লাস সাভাতে এই দুটো ইউজ হয় না, এই দুটো ব্যান্ড করা আছে, এটা ফাউল। এগুলো নি আর আপনার এলবো ইউজ করলে ফাউল আছে সাভাতে। তো স্কুলে করেছি, বাড়িতে যেহেতু একটু শখ, সেহেতু বাড়িতে প্র্যাকটিস করেছি। তো তারপর কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টিং হয়ে যায়, বাড়ি থেকে প্রায় দূরেই থাকতে হয়, তো সেরকম হয়ে ওঠে না কলকাতায় গিয়ে। এগুলো বেশিরভাগ দেখুন এগুলো কলকাতা প্রধান নিয়েই খেলা। আমাদের বর্ধমানে বলতে গেলে বড় শহরেই এগুলো চলে। দিল্লি, বোম্বে, কলকাতা, শিলিগুড়ি, পাহাড় অঞ্চলে বেশি ছেলেরা খেলে।
আপনার ওই হিমাচল, অরুণাচল, আসামের ছেলেরা ভালো ইন্ডিয়াতে র্যাঙ্ক করে, মণিপুর, মিজোরাম, পাহাড়ের ছেলেরা এই কিক বক্সিং এগুলো একটু কমব্যাট স্পোর্টস যেগুলো আছে সেগুলো স্ট্রেংথ দরকার প্রচুর। তো পাহাড়ের ছেলেরা এটাতে ভালো, এতে আপনি দেখবেন যে আমাদের মেরি কম উনিও পাহাড় থেকে আছেন। তারপর হিমাচলের ছেলেরা ভালো পারফর্ম করে। তো আমাদের এদিকে বর্ধমানে তো নেই। প্রথমে আমাদের ক্লাব, এই ক্লাবের জার্সি এটা হিডেন হ্যান্ডস। তো কলকাতা না, এই বর্ধমানের। আমাদের বর্ধমানে ক্লাবটা 1-1.5 বছর হয়েছে। আপনারাই তৈরি করেছেন? হ্যাঁ, আমরা তৈরি করেছি বলতে আমরা ক্লাবের সদস্য তৈরি। দীপান্নাথ দাস উনি নিজে এশিয়াতে ব্রোঞ্জ পেয়েছে 2বার, উনি কোচ। আর উনি বর্ধমানের ছেলে? উনি বর্ধমানের ছেলে। আচ্ছা। তো উনি ক্লাবটা তৈরি করেন এবং আমরা ওই ক্লাবের মানে সদস্য। কোথায় শেখানো হয় আপনাদের? আমাদের এই বিসি রোড চৌমাথা মোড় আছে, তার উপরে যে ক্যাফেটেরিয়া আছে তার উপরে শেখানো হয়, দোতলায়। আচ্ছা, এইবার আপনার যে শেখার ক্ষেত্রে সব থেকে বেশি অনুপ্রেরণা বা কার কাছ থেকে সবথেকে ভালো মানে এই ব্যাপারে পেয়েছেন, মানে প্রশিক্ষণ পেয়েছেন? প্রশিক্ষণ তো আমাদের পুরোপুরি দীপান্নেসই দেয়, আমার থেকে অনেক ছোট জুনিয়র। ও প্রশিক্ষণ ওই দেয়, ওরই টেকনিক। আমরা যেগুলো আগে খেলে এসেছি তার সাথে অনেক কিছু অ্যাড হয়েছে, অনেক কিছু বাদ হয়েছে। প্রপার যে সাভাতে, এটা বর্তমানে দীপান্নেসই নিয়ে আসে। আপনি যে সম্প্রতি মানে অল্প কিছুদিন আগে সর্বভারতীয় একটা প্রতিযোগিতায় গেছিলেন বা আন্তর্জাতিকও হয়তো ছিল, সেটা সম্বন্ধে একটু যদি বলেন। এশিয়াতে আমরা ইন্ডিয়ার হয়ে পার্টিসিপেট করেছিলাম। ওইখানে ওটা দিল্লিতে হয়েছিল। এবছর দিল্লিতে হয়েছিল, প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় হয়। আগেরবার ইন্দোনেশিয়া হয়েছিল। ওখানকার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। ওইখানে অভিজ্ঞতা বলতে আপনার ওইখানে মোটামুটি 10-12টা এশিয়ার কান্ট্রি তো এসেছিল। তার মধ্যে ছিল মেন যারা ডমিনেট করে তার ইরান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাইপে। ইরান, তাজবেকিস্তান, ওদের কি এই সাভাতে বা কিক বক্সিংয়ে মহিলা টিম আছে? হ্যাঁ, মহিলা টিম আছে। আমাদের ভারতবর্ষের মহিলা টিম আছে? ভারতবর্ষের মহিলা টিম আছে, মহিলারা ভালোই খেলে। আচ্ছা, ওখানে আপনাদের রেজাল্ট কীরকম হলো? ভারতীয় টিমের কীরকম রেজাল্ট? ভারতীয় টিমে গোল্ড পেয়েছে, জুনিয়রে একটা গোল্ড পেয়েছে আর 2টো ব্রোঞ্জ। আপনার ওখানে প্রতিযোগিতায় নেমে কেমন লাগলো? আমার প্রতিযোগিতায় নেমে ভালোই, প্রথম এক্সপিরিয়েন্স। আমি ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো এটা আমি শুরুই করিনি। ন্যাশনাল লেভেলে আমি কমব্যাট আর আমাদের 2 রকমের খেলা হয়। একটা হচ্ছে ফুল কন্ট্যাক্টে খেলা হয়, মানে কমব্যাট যেটাকে বলে, ওটাতে আপনার পুরো ক্ষমতা দিয়ে খেলা হয়। আর একটা হচ্ছে অ্যাসল্ট, মানে ওটাতে পয়েন্ট ভিত্তিক খেলা হয়, মানে শরীরে বিভিন্ন জায়গায় টাচ করলে বিভিন্ন পয়েন্ট আছে, আর সেই পয়েন্ট অনুযায়ী খেলা হয়। তো আমি ন্যাশনালে দুটোতেই আপনি গোল্ড পাই। ওই জন্য আমার সেটা কোন সালে? এটা এই বছর 24-এই। আচ্ছা, কোথায় হয়েছিল? ওটা হয়েছিল কলকাতাতে হয়েছিল। আচ্ছা, কলকাতাতে হয়েছিল। তো বাড়ির কাছে হয়েছিল বলেই আরও সুবিধা হয়, আমাদের কাজটা ছেড়ে যাওয়া একটু চাপ হয়ে যায়। তো তারপরে যখন এশিয়াতে সুযোগ পেলাম, তো ব্যাপারটা আমার কাছে একটু মানে উত্তেজনাপূর্ণ ব্যাপার। এশিয়া খেলতে যাবো ভাবিনি কোনোদিন। খেললেন এবং অনেক খেলা দেখলেন? খেলা দেখলাম এবং জিনিসটা কি বুঝলাম, মানে দেখুন, ইন্টারন্যাশনাল প্লেয়ার না দেখলে আমরা বুঝতে পারবো না যে আমরা কতটা পিছিয়ে আছি। ইন্ডিয়ার যতজন প্লেয়ার পার্টিসিপেট করেছিল, তারা যদি প্রপার ট্রেনিং, প্রপার ফুড আর প্রপার সাপোর্ট পায়, তাহলে ইন্টারন্যাশনাল প্লেয়ারকে হারানো কোনো ব্যাপারই না। কিন্তু প্রপার গাইডেন্স নেই আমাদের এখানে ঠিক মতো। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যে এক্সেসরিজগুলো ইউজ করি, যেমনি গ্লাভস, গার্ড, সেগুলো আমরা অনেক নিম্নমানের ইউজ করি। আমাদের কেনার অত ক্ষমতা অ্যাফোর্ড করা হবে না। কিন্তু তারা যে আপনার এক্সেসরিজগুলো ইউজ করছে, তাদের মোটামুটি একটা সেট 70-80 হাজার, 1 লাখ টাকা কাছাকাছি। আমাদের গোটা সেটটা হয়তো 6,000 টাকা, 7,000 টাকা। ওরা একটা গ্লাস পরে ধরুন 10-15 হাজার টাকার, ওরা একটা হেড গার্ড পড়ছে 10,000 টাকার, ওরা একটা টিথ গার্ড 2,500-3 হাজার টাকার। সেগুলো আমরা 50-60 টাকার টিথ গার্ড ইউজ করছি, একটা গ্লাভস ইউজ করছি খুব বেশি হলে 2,500-3 হাজার টাকার। তো ওই জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি ওদের থেকে। জুতো ওরা যে ইউজ করছে, আমরা অনলাইন থেকে কিনে জুতো, আমাদের এটা আবার শু পরে খেলতে হয়, মানে একটা জুতো পরে খেলতে, খালি পায়ে খেলা না। তো জুতোটা আমরা যেটা ইউজ করছি সেটা 700-800 টাকার জুতো পরছি, খুব বেশি হলে 1500 টাকার জুতো। কিন্তু ওরা যে জুতোগুলো পরছে, অ্যাডিডাসের জুতো, নাইকের জুতো, প্রপার জুতো, তো এই জন্য এইগুলো জায়গা থেকে আমরা আমাদের তো দেখুন বক্সিংয়ে এই আসামের একটা মেয়ে মেরিকম তো আসামের নয়, নামটাই অরুণাচলের, আসামের,
আর ওরা তো অনেক কষ্ট করে সব রকম সুযোগ সুবিধা না পেয়েও তারা এশিয়াডে বা ইয়েতে গিয়ে ভালো ভালো রেজাল্ট করছে, একটা প্রতিবন্ধকতা তো থাকবে। বক্সিংয়ে আপনার স্পন্সরশিপ পাওয়া যায়, বক্সিংটা লোকে চেনে জানে, কিন্তু কিক বক্সিং, সাবাতে এগুলোতে আপনি কোনো স্পন্সরশিপ পাবেন না। আপনি একটা যদি ন্যাশনাল লেভেলে বক্সিংয়ে চলে যান, মোটামুটি স্পন্সরশিপ আপনি পেয়ে যাবেন, 2-4টে অ্যাড, টিভি অ্যাড আপনি করতে পারবেন। কিন্তু আপনার কিক বক্সিং বা এই ধরনের, আচ্ছা, এই কিক বক্সিং বা সাবাতে চোট পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি? কমব্যাট খেললে চোট পাওয়ার সম্ভাবনা আছেই। কমব্যাট মানে ফুল কন্ট্যাক্ট, পুরো গায়ের জোর দিয়ে যেটা হয় কমব্যাট স্পোর্টস, কমব্যাটের যেটা টুর্নামেন্ট হয় ওটাতে চোট পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা গার্ডও ইউজ করতে পারি, তাহলেও চোট পায়, এরকম না যে চোট পায় না। আঘাত পাওয়ার মানে খুবই ইয়ে থাকে সম্ভাবনা। হ্যাঁ, আমারই আঘাত লেগেছিল এশিয়াতে, আমি এখনও পুরো প্রপার সারিনি, এখনও মোটামুটি এখনও 30% লাগবে, সারতে টাইম লাগবে। পায়ে লেগে যায় এগুলো আপনি একটা টুর্নামেন্ট খেললে 3 মাস আপনাকে মোটামুটি, বড় ভালো টুর্নামেন্ট যদি আপনি খেলেন, 2-3টে ম্যাচ খেলেন, তো আপনাকে মোটামুটি 1-1.5 মাস রেস্ট নিতে হবে তার জন্য, ইঞ্জুরিগুলো ঠিক করা যায়, হ্যাঁ, রিকভার করার জন্য। কেননা কমব্যাটে তো আপনাকে পুরো গায়ের জোর দিয়ে, আপনিও মারবেন গায়ের জোর দিয়ে, সেও আপনাকে গায়ের জোর দিয়ে মারবে। আচ্ছা, প্রতিদ্বন্দ্বীর কি এইরকম মানসিকতা থাকে যে ওকে আঘাত করে আউট করে দেবো, সে যেখানেই হোক আঘাত লাগুক? ওটা কমব্যাটে আছে। কমব্যাট যেটা আছে 2 রকমের বললাম, একটা পয়েন্ট ভিত্তিক খেলা, আর কমব্যাটে নকআউট আছে, মানে যে করেই হোক যেখানে আঘাত হোক। হ্যাঁ, তার খেলাটাই, কমব্যাট খেলাটাই এরকম, আঘাত করে একদম তাকে ধরাশায়ী করে দিতে হবে। তাতে যেরকমই আঘাত, হ্যাঁ, 2 মিনিট করে 3টে রাউন্ড খেলা হয়। 2 মিনিট মানে অনেক, আপনি ভাববেন হয়তো 2 মিনিট কিছুক্ষণ, কিন্তু 1 মিনিট টিকে থাকা বিরাট ব্যাপার। ইন্টারন্যাশনাল 1 মিনিট টিকে থাকা বিরাট ব্যাপার, 2 মিনিট তো দূরের কথা, 1-1.5 মিনিট টিকে থাকা বিরাট ব্যাপার। অনেকজন ওয়াক ওভার দিয়ে দেয়, মানে খেলতে নেমে 1-1.5 মিনিট খেলে আর খেলে না, মানে বড় আঘাত পেয়ে গেল, খেলতে চায় না, বা হ্যাঁ, কঠিন ব্যাপার, মানে এটা একটু শারীরিক ক্ষমতা। আপনি তাহলে এটা কি বলা যাবে যে যাদের মানে শরীরে খুব ভালো ক্ষমতা এবং সাহস আছে তারাই একমাত্র আসুক? তারা কমব্যাটে যাবে, আর যাদের একটু ধরুন সাহস কম, তারা 0.5-এ খেলবে, অ্যাসল্টে খেলবে, তাতে আঘাত লাগার কোনো ব্যাপার নেই, জোরে মারলে ফাউল হয়ে যাবে, তারা পয়েন্টে খেলবে। বিভিন্ন জায়গায় যেমন 2 পয়েন্ট আছে, কোনো জায়গায় 1 পয়েন্ট আছে, পয়েন্টে খেলবে, অসুবিধা কিছু নেই। সবাইকে যে কমব্যাটে খেলবে, কমব্যাট প্লেয়ারও নেই ইন্ডিয়াতে। আপনারা যে প্রতিযোগিতায় গেছিলেন সেখানে কমব্যাট খেলা? হ্যাঁ, কমব্যাট তো ইন্টারন্যাশনাল, তো সবাই কমব্যাট প্লেয়ার। ইন্টারন্যাশনালি সবাই, তাদের শারীরিক গঠনই কমব্যাটের মতন, তাদের বডি ফ্যাট পার্সেন্টেজ 15% বা 10%, 12%, 15%-এর বেশি ফ্যাট পার্সেন্টেজ কারণ এই শরীরে। ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে এই খেলাটা বেশি প্রচলন আছে? আপনি বলেন পাহাড়ি। দেখুন, পাহাড়ি আছে, বেঙ্গলও এখন ভালো, ওয়েস্ট বেঙ্গলও এখন ভালো রেজাল্ট করছে। আর হিমাচলের ছেলেরা, পাহাড়ের ছেলেরা, ওরা ভালো, খারাপ না, জন্মসূত্রে ওরা একটু আলাদা রকম শক্তিশালী, অন্যরকম। হ্যাঁ, ভালো। এই বেঙ্গলের ছেলেরা কিন্তু ভালো রেজাল্ট করেছে, খারাপ না। যে গোল্ড পেয়েছে জুনিয়রে, সেও বেঙ্গলের ছেলে। আমাদের মেয়ে, বর্ধমানের মেয়ে, সে সিলভার পেয়েছে, ঠিক আছে। বর্ধমানের মেয়ে? হ্যাঁ, বর্ধমানের মেয়ে আপনাদের সঙ্গে ওখানে প্র্যাকটিস করে? আমাদের সাথেই প্র্যাকটিস করে, সে সিলভার পেয়েছে। তার নামটাও কি মনে আছে? হ্যাঁ, ভালো নামটা মনে পড়ছে না, পড়না। আচ্ছা, আগামী দিনে মানে আবার কবে কোথায় প্রতিযোগিতা আছে, কীরকম প্রস্তুতি চলছে? আবার এবছর, আগের বছর আমার একটু ভুল হয়েছিল বডি ওয়েটটার জন্য, কারণ আমার 85 কেজিতে প্লাস ছিল আমার বডি ওয়েট। তো 85 কেজি প্লাস হয়ে গেলে আমাকে ফ্রি ওয়েটে খেলতে হবে। হ্যাঁ, ফ্রি ওয়েট মানে হচ্ছে আমার সঙ্গে ইরানের ছেলে 117 কিলো ওজন, হাইট 6 ফুট 7 ইঞ্চি, তো আমার থেকে হাইট ওয়েটে। তো এবছর আমি 85-এর নিচে বডি ওয়েট নামিয়েছি, এরপর প্র্যাকটিসও করছি। এবছর যদি আমি ন্যাশনালে গোল্ড পাই, তাহলে এশিয়াতে সুযোগ পাবো। আর সম্ভবত এশিয়া এবছর নেপালে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে নেপালে যদি হয় আমি যাওয়ার চেষ্টা করব। পুরো প্রস্তুতি নিচ্ছি? আমি আগের বছর যা প্রস্তুতি নিয়েছি তার থেকে 5 ডবল প্রস্তুতি নিচ্ছি। সপ্তাহে কদিন প্র্যাকটিস করছো? আমি বাড়িতে সেট আপ করে নিয়েছি নিজে, কারণ আমার ওই 2 দিন আমার ক্লাবে প্র্যাকটিস হয়, তো 2 দিনে আমার হচ্ছে না ঠিক মতো। আমি ওই বাড়িতেও লাগিয়ে নিয়েছি সব সেট আপ। বাড়িতে আমি রোজ সকালে প্র্যাকটিস করছি 1.5 ঘন্টা 2 ঘন্টা, সন্ধ্যাবেলা প্র্যাকটিস করছি, অফিস থেকে এসে 1-1.5 ঘন্টা,
দুবেলা প্র্যাকটিস করছি। আর আশা করছি, আগের বছর আমি খেলা দেখে এসেছি, ওদের টেকনিকগুলো দেখে এসেছি, ওরা যে সিস্টেমে খেলে সেই সিস্টেমটা ফলো করছি। ওরা কি খাওয়া দাওয়া করে, ওরা ভাত রুটি কিছু খায় না, কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবারই খায় না। তো সেই রকম খাবার দাবার শুরু করে সমস্ত কিছু, 5 কিলোমিটার সকালে দৌড়ানো। 5 কিলোমিটার প্রতিদিন হ্যাঁ, দৌড়াচ্ছেন? দৌড়াতে হবে 5 কিলোমিটার, নাহলে ওই স্ট্রেংথটা ধরে রাখা যায় না। তারপর হচ্ছে বডির বিভিন্ন জায়গায় কন্ডিশনিং করতে হয়, মানে শক্ত করতে হবে সেই জায়গাগুলো, নাহলে ওই আঘাত পেটে এই জায়গাগুলো, বুকে এই জায়গাগুলো আঘাত নেওয়া যায় না। মানে পায়ে তো আপনার গার্ড থাকবে, মাথায় গার্ড থাকবে, কিন্তু এই জায়গাগুলো, লিভার এই জায়গাগুলো, তারপর আপনার বুকে, এইগুলো কোনো গার্ড লাগানো যাবে না। তো এই জায়গাগুলো শক্ত করতে হবে, নাহলে আপনাকে ধরাশায়ী করে দেবে। ইন্ডিয়ান লেভেলে তো কোনো অসুবিধা নেই, ইন্ডিয়ান লেভেলে সেরকম প্লেয়ারও নেই। ইন্ডিয়ান লেভেলে আমি আগের বছর খেলেছি, কোনো অসুবিধা নেই না। কিন্তু এশিয়ার লেভেলে যদি আমাকে খেলতে হয়, আমার ওয়েট ক্যাটাগরিতে, আমার ওয়েট মানে 85-এ, তখন ইরান আর উজবেকিস্তানে ওদের নর্মালি হাইট 6 ফুট, অনেক লম্বা। আর নন ন্যাচারাল ওয়েট 80 কিলো 82 কিলো। মানে এখানে আপনি 80 কিলো 90 কিলোতে লোক পাবেন না, কোনো কম্পিটিশন পাবেন না লোক। আর ওইখানে 80 কেজি 85 কেজি 90 কেজিতে লোকের মানে ভর্তি, মানে ওদের বডি ওয়েটই কাঠামোটাই বিরাট। এই কিক বক্সিং নিয়ে কি আগামী দিনে আরও বড় কোনো পরিকল্পনা আছে? কিক বক্সিংয়ে ধরুন এটা কোনো একাডেমি করা, পরবর্তীতে আরও ছড়িয়ে দেওয়া বলতে আমরা দেখুন, আমাদের ক্লাব হিডেন হ্যান্ডস, ওই ক্লাবকেই আমরা বাড়ানোর চেষ্টা করছি। ক্লাবের কীরকম সহযোগিতা পান অন্য বাইরের থেকে? ক্লাবের দেখুন সহযোগিতা বলতে, আমরা ক্লাবটা সবাই মিলে চাঁদা দিয়ে ধরুন টাকায় চালাই। এমনি এইসব খেলায় আপনাকে বললাম কোনো স্পন্সরশিপ আসে না চট করে। আর সহৃদয় কেউ থাকলে কিছু, এখনো পর্যন্ত তো সেরকম কিছু আমাদের হয়নি। যদি কেউ কিছু দেয় তাহলে ভালোই, ক্লাবটা আরও বাড়াবো। এবার চেষ্টা করছি, আস্তে আস্তে আমাদের ক্লাবের ছেলে বাড়ছে। এরপর ধরুন এটা তো একটু মানে একটু সবার জন্য না, সবার জন্য অবশ্যই শখ হলেও হবে না, না। এটা একটু আপনার জিনগত, একটু মানে আপনার বডি নরম সরম হলে হবে না। নরম সরমের থেকে বড় ব্যাপার আপনার মার সহ্য করার ক্ষমতা থাকতে হবে। মারার ক্ষমতার থেকে মার সহ্য করার ক্ষমতা থাকতে হবে। মানে আপনি হয়তো মারলেন, আর এটা আমরা ভুলে যাই যে আমাকে মার খেতেও হবে। এবার মার খেয়ে আপনি যদি ইনজিওর্ড হয়ে যান, তাহলে তো খেলা শেষ ওইখানেই হয়ে গেল। আমার যেরকম পাটা মুচকে গেল, পায়ে লেগে গেল, তা আমি আর এগোতে পারলাম না। তো এইটা আর হচ্ছে কি, ডিসিপ্লিনে থাকতে হবে, প্রচণ্ড ডিসিপ্লিন। রাত 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া। এই ব্যাপারে আপনার বাড়ি থেকে কতটা মানে উৎসাহ পাচ্ছেন, না আঘাত পাচ্ছেন বলে বলছে ছেড়ে দেন? না, বাড়িতে দেখুন এগুলো পুরো প্রপার। বাড়িতে যদি আপনি পুরোপুরি বলেন, তাহলে আপনি কোনোদিনই পারমিশন পাবেন না। মা বা এরা সবসময় চাইবে যে না এত আঘাত এগুলো সব কিছু বাড়িতে বলিও না আমরা, যে এই খেলা বা এসব একটু লুকিয়েই করতে হয়। প্রপার এইসব প্র্যাকটিস যদি দেখে, তাহলে আমাদেরকে খেলতেই দেবে না। আর একটু দেখবেন আমাদের বাঙালিদের মধ্যে সব থেকে বড় একটা ব্যাপার, যে এই সব খেলে কি দরকার, এইসব খেলে মায়েরা বাবারা একটু ছেলে মেয়েদের এইসব আঘাত, হ্যাঁ, এইসব খেলাটা ঠিক না। ফুটবল আছে, ক্রিকেট আছে, এইসব খেলার থেকে ক্যারেটাতেও ধরুন ফুল কন্ট্যাক্ট হয় না, ক্যারেটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু কিক বক্সিংয়ে এর খেলাটাই হচ্ছে আপনার, আপনি দেখে মনে হবে যে হাতে গ্লাভস পরে থাকে, কিন্তু গ্লাভস পরে থাকলেও গ্লাভসের ওয়েটটাই যা লাগবে, ঠিক আপনার যদি বিনা গার্ডে মাথায় বা কোনো জায়গায় যদি লেগে যায়, বা চোয়ালে যদি লেগে যায়, ডিসলোকেট হয়ে যাবে, আপনার চোয়ালটা সরে যাবে নিজের জায়গা থেকে। যাই হোক, আমরা আমাদের বর্ধমান শহরের একজন প্রতিশ্রুতিমান খেলোয়াড়, যে কিনা আমাদের রাজ্য স্তরে উনি মেডেল পেয়েছেন, এবং আগামী দিনে আরও বড় জায়গায় থেকে উনি প্র্যাকটিস করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, আরও বড় জায়গায় নিশ্চয়ই উনি সফল হবেন। ওনাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছিলাম, ইমরান কায়ুম। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুক্তদার পক্ষ থেকে। নিশ্চয়ই আপনার সাফল্য আসবে।